রীতি সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকেই তাকিয়েছিল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। কিছুক্ষণ পর পাখি, মিহি, শুভ্রাসহ আরও অনেক মেয়ে মিলে রীতির মাথার উপরে একটা ওড়না ধরল। হাসি, আনন্দে আর উচ্ছ্বাসের মাঝেই তারা ধীরে ধীরে রীতিকে নিয়ে স্টেজের দিকে চলে গেল। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখে চলে যায় বাড়ির সদস্যরা দরজার দিকে। এক মুহূর্তেই তার চারপাশের সব কিছু যেন দূরে মিলিয়ে গেল। ওনার নিচে যা নত হয়েছে হাঁটছে দিদি, আর তার চারপাশে ওনার কোণা ধরে হেঁটে আসছে এক ঝাঁক মেয়েরা। কিন্তু ঈশানের দৃষ্টি সেখানে আটকে রইল না। তার চোখ গিয়ে থামল শুভ্রার উপর। হলুদ রঙের সবুজ পাড়ের শাড়িতে মেয়েটা যেন চারপাশে সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীরে লাল গাঁদা ফুলের মালা, মাথার খোঁপায় ফুল, হাতে ফুলের চুড়ি, কোমরে ফুলের বেল্ট। দুই থেকে দেখে মনে হচ্ছে কোনো হলুদ পরি ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো, চারিপাশের সাজসজ্জা আর মানুষের ভিড়ের মাঝেও মেয়েটাকে আলাদা করে চোখে পড়ছে। ঈশান অজান্তেই স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশের কোলাহল, মানুষের কথা, তুর্য, রিফাতের আড্ডা সব কিছু যেন ঝাপসা হয়ে গেল। শুধু স্পষ্ট হয়ে রইল হলুদ শাড়ি পরা চঞ্চল মেয়ের অবয়ব। ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তে শুভ্রার চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। দূর থেকে ঈশানকে নিজের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। লজ্জায় তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল সে। আজকাল কেন জানি ঈশানের সামনে এলেই তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। হৃৎপিণ্ডটা অকারণে চলতে শুরু করে, হাত পা ঠান্ডা হয়ে আসে। আর হবে নাই বা কেন? শুভ্রা বুঝে গেছে সে আর স্বাভাবিক নেই। সে কখন কবে কিভাবে জানে না, শুধু জানে ঈশানের নামের সঙ্গে, শুধু জানে অজান্তেই ঈশান নামের মানুষটার প্রতি তার হৃদয়ে গভীর এক অনুভূতি জন্মেছে। এমন এক অনুভূতি যার নাম ভালোবাসা। হৃদিকে স্টেজের মাঝখানে বসানো হলো। চারপাশে উচ্ছ্বাস, মেতে উঠেছে সবাই। বক্সে উচ্চ স্বরে গান বাজছে। তরুণ তরুণীদের হাসি, চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। শুভ্রা হঠাৎ তুর্য আর রিফাতের বাবা মাকে দেখতে পেয়ে চারিদিকে তাদের দিকে এগিয়ে এলো। মিষ্টি হেসে সালাম করতেই সবাই স্নেহ ভরা হাসিতে সালাম দিয়ে দিল। তুর্যের মা শুভ্রার থুতনি আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো মা। সেই ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। শুভ্রা লাজুক হেসে মাথা নিচু করল। তুর্যের মা এবার নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যা বলেছি? তুর্যের বাবা, দেখেন না মেয়েটা কত বড় হয়ে গেছে, আর দেখতে তো একেবারে পরীর মতো হয়েছে। তুর্যের বাবা মৃদু হেসে বললেন, আরে মেয়েরা তো চোখের পলকেই বড় হয়ে যায়, বুঝতে সময় লাগে না। কথাটা শুনে সবাই হেসে উঠল। শুভ্রাও মুচকি হেসে আবার স্টেজে গিয়ে রীতির পাশে বসল। এদিকে তুর্যের মা শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, শুনুন, একটা কথা বলবো? বলো। আমার তো তুর্যের বিয়ের কথা ভাবছি, তাই বলছিলাম বাইরে মেয়ে খুঁজতে যাব কেন? শুভ্রার সঙ্গেই তুর্যের বিয়ের কথা বলি না? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ছেলের বউ হিসেবে একদম পারফেক্ট, আর দুজনকে মানাবেও দারুণ। কথাটা শুনে তুর্যের বাবা হেসে ফেললেন। তোমাকে একটা সারপ্রাইজ দিই। তুর্য আর শুভ্রর বিয়ের কথা আমি আজ থেকে 2 বছর আগেই ঠিক করে রেখেছি। তুর্যের মা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। বলেন কি? হ্যাঁ, এই ব্যাপারটা শুধু আমি আর সোহান চৌধুরী জানি, আর কেউ জানে না। কিন্তু কিভাবে? তুর্যের বাবা স্মৃতিমাখা হাসি হেসে বললেন, একদিন আমি আর সোহান চৌধুরী একসঙ্গে গাড়িতে করে গিয়েছিলাম। তখন হঠাৎ রাস্তায় শুভ্রাকে দেখি। মেয়েটাকে তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগে। তারপর সোহানে বললাম বিষয়টা, উনি রাজি হয়ে গেলেন। তিনি একটু থেমে আবার বললেন, তুজুকে তো তিনি ছোটবেলা থেকেই চেনেন। ছেলেরা স্বভাব চরিত্র, পরিবার সবই তার জানা। আর শুভ্রা তুর্যের ছোটবেলা থেকে চেনে। এই দুজনে নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না। তুর্যের মা এখনও বিস্মিত মুখে তাকিয়ে আছেন। তুর্যের বাবা হেসে বললেন, আজই তোমাকে কথা বললাম, কিন্তু দেখো নিয়তির খেলাটা কেমন।
আমি বলার আগেই মেয়েটা তোমার পছন্দ হয়ে গেল। তুর্যের মা যেন আকাশে চাঁদ পেল। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, কিন্তু কবে, কিভাবে? আপনি জানেন না কি বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি আমার ছেলের বউ হিসাবে শুভ্রাকেই চাই। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়লেন। আরে এতটা উত্তেজিত হয়েও কিছু নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল তুর্য যখন আমার ব্যবসার দায়িত্ব নেবে তখন বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা হবে। এখন তো তুর্য ব্যবসা সামলাতে শুরু করেছে। বিষয়টা জানার পর সোহান চৌধুরী আমাকে বলে রেখেছেন আজকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরা তুর্য আর শুভ্রার বিয়ের কথা বিষয়ে বসবেন। তুর্যের মা খুশিতে আবারও শুভ্রার দিকে তাকালেন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়লেন। তুর্যের মা খুশিতে আবার শুভ্রার দিকে তাকালেন। মনে মনে যেন মেয়েটাকে ইতিমধ্যেই নিজের ছেলের বউ হিসেবে কল্পনা করে ফেলেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজ জুড়ে আনন্দ আর কোলাহলের রেশ ছড়িয়ে পড়েছে। একে একে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই স্টেজে উঠে রীতির গালে কপালে আর হাতে হলুদ মেখে দিয়ে গেল। চারপাশের ক্যামেরার ফ্ল্যাশ ঝুলে উঠছে বারবার। হাসি আড্ডা আর শুভকামনায় পুরো মুখর পুরো পরিবেশ। হঠাৎ বক্সে বাজতে থাকা গানের ভলিউম আরও একটু বেড়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে শুভ্রা, মিহি, পাখি আর তাদের বয়সী আরও কয়েকজন মেয়ে স্টেজের সামনে চলে এলো। মুহূর্তের মধ্যেই তারা গানের তালে তালে নাচ শুরু করে দিল। কেউ দুই হাত ধরে ঘুরে নাচছে উঁচু করে, কেউ কোমর দুলিয়ে তাল মিলিয়ে যাচ্ছে, কেউ আবার হাসতে হাসতে অন্যদের টেনে নিচ্ছ মাঝখানে। নাচতে নাচতে শুভ্রা, মিহি, পাখি আর ওই বাকি মেয়েরা একসঙ্গে গেয়ে উঠল। নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বি কইল সবাই নো টেনশন নো চিন্তা। গানের তালে তালে সবাই একসঙ্গে হাত তুলে বুকের সামনে হৃদয়ের আকুতি বানিয়ে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তারপর তা আরও জোরে গেয়ে উঠল। পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। চারপাশের ছেলেরা শীষ বাজিয়ে আর চিৎকার করে উৎসাহ দিতে পারল। স্টেজের সামনে হইচই পড়ে গেল। এদিকে ঈশান দুই হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এরা আবার কোন গান বের করে নাচছে? মাথা নেড়ে অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখনই শুভ্রা নাচতে নাচতেই তার সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা নির্লজ্জের মতো তার শার্টের কলার চেপে ধরল। এই কথা শেষ করার সুযোগই পেল না। শুভ্রা তাকে টেনে সোজা স্টেজের মাঝখানে নিয়ে এলো। চারপাশের মুহূর্তের মধ্যেই হৈ হৈ পড়ে গেল। রিফাত আর তুর্য তো হাসতে হাসতে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান অবিশ্বাস নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে। আর শুভ্রা, সে দিব্যি গানে তালে তালে নাচতে নাচতে ঈশানের চারপাশে ঘুরে গেল। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা, আমার লাগি পরানে তার দেয় না কুপু তোলা। গান গাইতে গাইতে একবার আঙুল তুলে ঈশানের দিকে দেখালো। ব্যাস, জনতা আবার চিৎকার দিয়ে উঠল। ঈশানের চোয়াল শক্ত হয়ে গেল। আর শুভ্রার মুখে তখন দুষ্টু হাসি। গান শেষ হতেই সে হালকা একটা ধাক্কা দিয়ে ঈশানকে আবার সাইডে সরিয়ে দিল। তারপরে বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে আবার গেয়ে উঠল। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় এখন আগুনের গোলা। স্টেজ জুড়ে হাসি, হাততালি আর শীষের শব্দে উৎসব যেন আরও জমে উঠল। গান শেষ হতেই শুভ্রা হাসতে হাসতে মেয়েদের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আর দেখা গেল না। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মুখ অন্ধকার হয়ে আছে। ওই মেয়েটার সাহস দিনকে দিন বেড়েই চলেছে। সবার সামনে তার শার্টের কলার টেনে ধরে স্টেজে তুলে এনেছে। এখন পুরো অনুষ্ঠানে কে কী ভাবছে ঈশ্বরই জানে। চোয়াল শক্ত করে সে ভিড় থেকে বেরিয়ে এলো। আজকে শুভ্রাকে খুঁজে বের করবেই। তারপরে কি করবে সে নিজেও জানে না। তবে মেয়েটার খবর আছে। আজকে স্টেজের আশেপাশে খুঁজল, বাড়ির ভেতরে খুঁজল,
কিন্তু শুভ্রার কোনো হদিশ নেই। হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনের নিরিবিলি রাস্তার দিকে চলে এলো। চারিপাশে রঙিন লাইটের আলো ছড়িয়ে গেছে, দূর থেকে ভেসে আসছে গানের শব্দ আর সেই মানুষের কোলাহল। ঈশান থেমে চারপাশে তাকালো। গেল কোথায় মেয়েটা? নিজেই মনেই বিড়বিড় করলো সে। ঠিক তখনই ঠান্ডা নরম কিছু একটা তার গাল ছুঁয়ে গেল। ঈশানের পুরো শরীর কেঁপে উঠল। প্রতিক্রিয়া দেখতে 1 সেকেন্ডও সময় নিল না। দ্রুত হাত বাড়িয়ে সে নিজের গলার কাছে থাকা একটা হাত শক্ত করে চেপে ধরে বলল। পেছন থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো পরিচিত এক কাঁপা কাঁপা শক্ত গলা। ঈশান ভাই। শুভ্রার কণ্ঠস্বর শুনেই ঈশানের চোখ সরু হয়ে এলো, হাতের মুঠো আরও শক্ত হলো। অন্ধকারে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো সে। শুভ্রা ধরা পড়ে যাওয়ার মতো করে চোরের মতো দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ধরা পড়েছে অপরাধবোধ। ঈশান কিছু বলল না, ধীরে ধীরে শুভ্রার হাতটা নিচের দিকে টেনে আনলো। তারপরে হাতের কাছে মুখ নিয়ে গন্ধ শুকলো। সঙ্গে সঙ্গে কাঁচা হলুদের তীব্র গন্ধ নাকে এসে লাগলো। ঈশানের নাক মুখ কুঁচকে উঠল, আর বুঝতেও একটু বাকি রইল না এই দুর্ধর্ষ মেয়েটা একটু আগে সুযোগ বুঝে তার গালে হলুদ মাখিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে ঈশানের রাগ চটচর করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এমন ফাজলামি করার মানে কি? সে ঝটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপরে চরম বিরক্তিতে তার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, সবার সামনে এমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কি ভাবছে? শুভ্রা, তুমি এখনও ছোটো নও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না। ঈশানের এমন আচমকা ধমকে ভেতরে ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গলায় বলল, সরি ঈশান ভাই, আই এম রিয়েলি সরি। ঈশান তার কথায় একটুও শান্ত হলো না, বরং আরও রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শ্যাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামি করো। আমাকে কি তোমার জোকার মনে হয়? যা ইচ্ছা তাই করবে আমার সাথে। শুভ্রা এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না। কিন্তু ঈশানের এই রূঢ় কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু দুষ্টুমিই করেছিল, বেশি কিছু তো করেনি। এতে সবার সামনে এইভাবে অপমান করে কথা বলার কি আছে? প্রচণ্ড একটা অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। ঈশান পুনরায় ধমকের সুরে বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি শুভ্রা, নেক্সট টাইম আমার সঙ্গে এমন দুষ্টুমি একদম করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করার জন্য ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করল। সে কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবার জোর দিয়ে বলল, আই সেড মনে থাকবে? মনে থাকবে। এবার সত্যি বলছি ঈশান ভাইয়া, আর দুষ্টুমি করবো না আপনার সাথে, আর কোনোদিন ফাজলামি করবো না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নেড়ে বসা গলাতেই কোনো মতে বলল। বলেই শুভ্রা চোখের জল আড়াল করতে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটু কি বেশি বলে ফেলল সে মেয়েটাকে। এতটা রূঢ় না হলেও তো চলতো। কিন্তু পরক্ষণেই সেই নরম ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, দূর, যা করছেও তার জন্য এই বকাটুকুর প্রাপ্য ছিল। বেশি মাথায় তুলে পরে আর সামলানো যাবে না। রাত 12টা। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। নাচ গান শেষ করে আমোদে মানুষগুলো এখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। হৃদিকে হলুদ মাখাতে মাখাতে একদম ভূত বানিয়ে ছেড়েছে সবাই। অন্যদিকে হৃদিদের বাড়ির সামনে ছটফট করতে করতে পায়চারি করছে শুভ্র। তখন হৃদিকে ভিডিও কলে দেখার পর থেকে সে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। মনের ভেতরে এমন এক ব্যাকুলতা তৈরি হয়ে গিয়েছে যে এখন যদি সে হৃদির কাছে যেতে না পারে তবে ছটফট করতে করতে তার দমই আটকে যাবে। কিন্তু এত দূর ছুটে এসেও কোনো লাভ হচ্ছে না। রাস্তা দিয়ে একের পর এক মানুষ অনবরত আসা যাওয়া করছে। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে শুভ্র মুখে মাস্ক পরে কানে ফোন চেপে একা একাই কথা বলার অভিনয় করছে। দূর থেকে কেউ তাকালেই সে এমন ভাব করছে যেন খুব জরুরি কোনো ব্যবসায়িক আলাপ চলছে। কারণ এই মাঝরাতে কোণের বাড়ির সামনে এইভাবে চোরের মতো ধরা পড়ে গেলে লজ্জায় তার কাউকে মুখ দেখাতে পারবে না সে। এভাবে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে বুঝতে পারল
তাকে অন্য কিছু একটা করতে হবে। এইভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না, কারণ সারা রাতেও মানুষের আনাগোনা একটুও কমবে বলে মনে হচ্ছে না। কোনো উপায় না দেখে সে পকেট থেকে ফোন বের করে দ্রুত রিফাতের নাম্বারে একটা মেসেজ পাঠালো। কোথায় তুই? কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে রিফাতের রিপ্লাই ভেসে উঠল স্ক্রিনে। তোর বউয়ের সাথে সেলফি তুলছি, কিসে মিষ্টি লাগছে রে ওকে দেখতে। মেসেজটা দেখেই শুভ্রর বুকের ভিতরে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে দ্রুত টাইপ করে পাঠালো, ফাজলামি বন্ধ কর, সোজা বাড়ির মেইন গেটের দিকে আয়। ওপাশ থেকে রিফাত বেশ অবাক হয়ে রিপ্লাই দিল, কে রে, গেটে কি আছে? হঠাৎ গেটে ডাকছিস কেন? পরক্ষণেই রিফাতের মাথায় বুদ্ধিটা খেলল। শুভ্রের পাগলামের ইতিহাস তার জানা। সে চমকে উঠে আবার মেসেজ পাঠালো, 1 মিনিট, কোনোভাবে তুই এখানে এসে পড়লি না তো? সত্যি করে বল, তুই কি গেটের বাইরে দাঁড়িয়ে আছিস? শুভ্র মেসেজ পাঠালো, হ্যাঁ, এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গেটের বাইরে আয়। মেসেজটা দেখেই রিফাত হাসিতে ফেটে পড়ল। এক গাদা হাসির ইমোজি পাঠিয়ে শুভ্রকে খেপানোর জন্য লিখল, স্যাহ স্যাহ শালা, আর একটা মাত্র রাত বউয়ের জন্য অপেক্ষা করতে পারলি না? তুই এতটা কন্ট্রোললেস? তোর এই রূপ তো আমার জানা ছিল না রে। রিফাতের এমন ঠাট্টা দেখে শুভ্রর মেজাজ একদম সপ্তমে আকাশে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে মেসেজ করল, বেশি ফাজলামি করলে কি একটা থাপ্পড় দিয়ে চিবুকের সব কটা দাঁত ফেলে দেবো। তোকে যা বলছি ভালো ভালো 2 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলছি। অন্যদিকে বাড়ির সামনে রাস্তায় তখন অন্যরকম এক আমেজ। হলুদ মাখার দিকে মাঝখানে বসিয়ে দুই পাশে মিহি আর পাখি মিলে একের পর এক ছবি তুলছে। শুভ্রার মনটা ভালো নেই। ঈশানের বকা খেয়ে তার ভেতরটা এখনই ভারী হয়ে আছে, তাই সে ছবি তুলতে একদমই যাচ্ছে না। কিন্তু পাখি আর মিহি নাছোড় বান্দা, তারা জোর করে টেনে হিঁচড়ে শুভ্রাকে সাথে নিয়ে বিভিন্ন স্টাইলিশ পোজে দাঁড় করাচ্ছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো DSLR ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করছে তুর্য। আর তার ঠিক পাশেই পকেটে হাত গুটিয়ে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ঈশান। বেশ কয়েকটা চমৎকার ছবি তোলার পর রিফাত গুটি গুটি পায়ে তুর্যর কাছে এগিয়ে এলো। সে তুর্যর কাঁধে হাত দিয়ে শুভ্রর গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পুরো ঘটনাটা ফিসফিস করে বলল। কথা শোনা মাত্রই তুর্য নিজের হাসির বেগ আর চেপে রাখতে পারল না। সে হাতের দামি ক্যামেরাটা প্রায় ফেলেই দিচ্ছিল। কোনো মতে সেটা সামনে নিয়ে উঠোন কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। তুর্যর এই আকস্মিক আর অদ্ভুত হাসি দেখে পাখি পুরো অবাক হয়ে গেল। সে ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় বলল, কি ব্যাপার, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? কোনো জোকস মনে পড়েছে নাকি? তুর্য নিজের হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হৃদির দিকে তাকালো। তারপরে বেশ মজা নিয়ে বলল, দিদি ভাত খেয়েছ? শরীর টরীর ঠিক আছে তো তোমার? গায়ে হলুদের এই জমজমাট আসরে তুর্যের মুখে হঠাৎ এমন অদ্ভুত আর অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে রীতি পুরোপুরি ভ্যাবাচেকা খেয়ে গেল। সে গাল থেকে হলুদ মাখা টিস্যুটা দিয়ে মুছতে মুছতে অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? পাশ থেকে রিফাত আর কোনো লুকোচাপা না রেখে মুচকি হেসে বলল, কারণ এখন তোকে খুব বড় একটা বাঘ সামলাতে হবে, আর সেটা পরে নয়, এই মুহূর্তে এখনই। হৃদি বড় বড় চোখ করে রিফাতের দিকে তাকিয়ে রইল। তাদের এই রহস্যময় কথার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তুর্য আর দেরি না করে ঈশানের একদম কানে কানে গিয়ে শুভ্রর পাগলামির কথাটা বলে দিল। মুহূর্তের মধ্যে ঈশানের মুখের সেই গম্ভীর ভাবটা কেটে গেল এবং সেও মুচকি হেসে ফেলল। আর গম্ভীর বস যে নিজের হবু বউয়ের জন্য মাঝরাতে মাস্ক পরে চোরের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা সত্যি তার ধারণার বাইরে ছিল। তুর্য নিজের হাসি কোনো মতে চেপে রেখে ঈশানের হাতে ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে বলল, ঈশান, তুমি ছবিগুলো একটু তুলে দাও। আমি আর রিফাত গেট থেকে একটু ঘুরে আসছি, বাঘটাকে তো খাঁচা পড়তে হবে। এই বলে তুর্য আর রিফাত হাসাহাসি করতে করতে একে অপরের গলা ধরাধরি করে গেটের দিকে চলে গেল। ঈশান ওদের রেখে যাওয়া ক্যামেরাটা হাতে তুলে নিল এবং বাকিদের ছবি তুলে দিতে লাগলো। নিখুঁত অ্যাঙ্গেল আর চমৎকার লাইটিং সেন্স দিয়ে তুর্যের থেকেও সুন্দর করে একটার পর একটা ছবি ক্লিক করতে লাগলো ঈশান। সবাই বেশ আনন্দ করে এক এক করে নিজেদের সিঙ্গেল ছবি তুলতে লাগলো। সবশেষে যখন শুভ্রার ছবি তোলার পালা এলো, তখন সে মুখটা একটু গোমরা করে মলিন গলায় বলল, আমি তুলবো না, তোরাই তোল।
আমার ভালো লাগছে না। কিন্তু পাখি আর মিহিরা কোনো কথাই শুনল না। তারা তুমুল জোড়াজুড়ি শুরু করে দিল এবং এক প্রকার বাধ্য হয়েই শুভ্রা ক্যামেরার সামনে নিজের পোজ দেয়। ঈশান খুব সাবধানে ফ্রেমিং ঠিক করার জন্য মাটিতে হাঁটু গেড়ে বসলো। তারপরে ক্যামেরাটা চোখের সামনে ধরে শুভ্রার উপরে ফোকাস করে ছবিটা তুলে ফেলল। ছবিটা তোলার পর ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে শুভ্রার সেই পোজটা ভেসে উঠতেই এক মুহূর্তের জন্য ঈশানের হৃদস্পন্দন যেন থমকে গেল। শুভ্রা তার চোখ দুটো হালকা বন্ধ করে মুখটা এক সাইড করে এক অদ্ভুত মায়াবী পোজ দিয়ে রেখেছে। ঈশান নিজেও জানে না সে কতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শুভ্রা সেই নিষ্পাপ আর অভিমানী মুখটা যেন তাকে এক নিমেষে এক অন্য দুনিয়ায় নিয়ে গিয়েছিল। শেষমেশ ঈশানের ঘোর ভাঙল পাখির ডাকে।